হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আমাদের আজকের আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত মূল্যবোধগুলি বিশ্লেষণ। যেহেতু এই বিষয়টি বিএ, বিএসসি এবং বিকম, অনার্স বা মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি বা জেনারেল শাখার সমস্ত ছাত্রছাত্রীদেরই সিভ্যাক বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে পড়তে হবে, তাই পরীক্ষার সময়ে এই বিষয়টি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সে সম্পর্কেও ধারণা রাখতে হবে। এই বিষয়টিকে অর্থাৎ সিভ্যাক, কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, এই পেপারের সাজেশান যখন আমরা তৈরি করেছি তখন সেখানে আমি উল্লেখ করেছিলাম যে এই অংশটি থেকে তোমাদের দুইভাবে প্রশ্ন আসতে পারে। এক হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত মূল্যবোধগুলি কী কী, ভারতীয় সংবিধানে উল্লিখিত যে কোনো দুটি মূল্যবোধের বিশদ পরিচয় দাও, অথবা এখান থেকে সবকটি মূল্যবোধকে দিয়েই এভাবেও প্রশ্নটি দিতে পারে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব এর ধারণাগুলি পর্যালোচনা করো। যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমাদের এই চারটি মূল্যবোধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরি করে রাখতে হবে, তাহলেই পরীক্ষায় উত্তর লেখার সময় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। মূল আলোচনায় প্রবেশের শুরুতেই বলে রাখি, এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য কিন্তু তোমাদের সংবিধানের প্রস্তাবনা অংশটি মুখস্থ করতে হবে। এমনকি এই প্রশ্নের শুরুতেই তোমাদের একটি অংশ হিসাবে সংবিধানের প্রস্তাবনা বা প্রিএম্বেল অংশটি লিখতে হতে পারে। আলোচনাটি আমরা এভাবে শুরু করতে পারি: স্বাধীন ভারতবর্ষে নাগরিকের মৌলিক অধিকার, কর্তব্য, রাষ্ট্র ব্যবস্থার নিয়ম নীতি সবই পরিচালিত হয় সংবিধান অনুসারে। এই সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর গণপরিষদ এই সংবিধান গ্রহণ করেছিলেন। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকর করা হয়। সারা দেশে এই দিনটিকে সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে পালন করা হয়। ভারতের সংবিধান হল ভারতের আত্মা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. অর্থাৎ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার মধ্য দিয়ে যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। সংবিধানের এই প্রস্তাবনা অংশটিতে চারটি প্রধান মূল্যবোধের কথা বলা হয়েছে। এগুলি হল ন্যায় বিচার বা জাস্টিস, স্বাধীনতা বা লিবার্টি,
সাম্য বা ইকুয়ালিটি এবং সৌভ্রাতৃত্ব বা ফ্রেটার্নিটি। আমরা ভারতবর্ষের সংবিধানে উল্লিখিত মূল্যবোধগুলির পরিচয়কে নিম্নরূপভাবে তুলে ধরতে পারি। প্রথমেই রয়েছে ন্যায় বিচার বা জাস্টিস। ইংরেজি জাস্টিস কথাটির বাংলা প্রতিশব্দ হল ন্যায় বিচার। জাস্টিস কথাটির উৎপত্তি ল্যাটিন শব্দ জাজ থেকে, যার অর্থ যথার্থ। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপের মতে নাগরিকদের নিজেদের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অথবা ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে সমষ্টির স্বার্থের সামঞ্জস্য সাধন করার অর্থ ন্যায় বিচার। সংবিধানের প্রস্তাবনায় বিশেষভাবে 3টি ক্ষেত্রে এই ন্যায় বিচারের কথা বলা হয়েছে। ক, সামাজিক ন্যায় বিচার, খ, অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার এবং গ, রাজনৈতিক ন্যায় বিচার। প্রথমেই আসা যাক সামাজিক ন্যায় বিচারের কথায়। সামাজিক ন্যায় বিচার বলতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বস্তু বা সামাজিক পুরস্কার, বিশেষ করে ধনসম্পদ এবং সামাজিক পদমর্যাদার সম বা যথার্থ বন্টনকে বোঝায়। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সংবিধানে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন সংবিধানের 25 নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য সৃষ্টি করা যায় না। সংবিধানের 330 থেকে 342 নম্বর ধারায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। খ, অর্থনৈতিক ন্যায় বিচার। অর্থনৈতিক ন্যায় বলতে বোঝায় উৎপাদন এবং বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন ও মূল্য পাওয়ার অধিকার ইত্যাদি ন্যায়সঙ্গত অবস্থা। অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে সামাজিক ক্ষেত্রেও ন্যায় সম্ভব নয়। তাই সংবিধানের বিভিন্ন ধারায় অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন 39 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে স্ত্রী পুরুষ সকলে প্রয়োজনীয় জীবিকা পেতে পারে, জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয়, সম্পদ ও উৎপাদনের উৎসগুলি যাতে কয়েকজনের হাতে জমা না হয়, সমকাজের জন্য স্ত্রী বা পুরুষ সকলে সমান মজুরি পায়, শিশুদের শৈশবকাল এবং স্ত্রী পুরুষ শ্রমিকদের স্বাস্থ্য ও শক্তির অপব্যবহার যাতে না হয়। গ, রাজনৈতিক ন্যায় বিচার। রাজনৈতিক ন্যায় বিচার বলতে রাজনৈতিক ক্ষেত্রে বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নারী পুরুষ জাতি ধর্ম শ্রেণী বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ করতে পারার অবস্থাকে বোঝায়। রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংবিধানের 325 এবং 326 নম্বর ধারায় নারী পুরুষ জাতি ধর্ম শ্রেণী বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া তপশিলি জাতি উপজাতি ও সংখ্যালঘুদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়ে এক ঐক্যবদ্ধ এবং উন্নত ভারতবর্ষ গড়ে তোলার লক্ষ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবারে আসছি 2 নম্বর মূল্যবোধ স্বাধীনতা বা লিবার্টির আলোচনায়। ইংরেজি লিবার্টি শব্দটির বাংলা প্রতিশব্দ হল স্বাধীনতা। লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ হল দাসত্ব থেকে মুক্তি। আবার আক্ষরিক দিক থেকে স্বাধীনতা হল দন্তস্বয় বয় স বা নিজের অধীনতা। ভারতীয় সংবিধানে যেভাবে ব্যক্তির স্বাধীনতাকে দেখা হয়েছে সেখানে ব্যক্তির উপর থেকে রাষ্ট্র সমস্ত বাধা সরিয়ে তাকে মুক্ত করেনি। ভারতবর্ষের সংবিধানে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশ সংরক্ষণের ব্যবস্থা করার মধ্য দিয়ে স্বাধীনতার বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে। সংবিধানের প্রস্তাবনায় ব্যক্তির চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতার কথা বলা হয়েছে। এই স্বাধীনতাকে রক্ষার জন্য নিরপেক্ষ বিচার বিভাগের ব্যবস্থা করা হয়েছে। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে। তবে ব্যক্তিকে সবসময় এই স্বাধীনতাগুলিকে ইতিবাচক অর্থে ব্যবহার করতে হবে।
যথেচ্ছভাবে ব্যবহার করতে পারবে না। রাষ্ট্র বিভিন্ন কারণে এগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। স্বাধীনতা নামক মূল্যবোধটির মধ্য দিয়ে ব্যক্তির ব্যক্তিত্ব যেমন বিকশিত হওয়ার সুযোগ পায়, তেমনি গণতান্ত্রিক ব্যবস্থাও উন্নত হয়। স্বাধীনতা তাই ভারতীয় সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মূল্যবোধ হয়ে উঠেছে। 3 নম্বর মূল্যবোধ, সাম্য বা ইকুয়ালিটি। ইংরেজি ইকুয়ালিটি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন আইকুয়ালিটাস শব্দ থেকে, যার অর্থ হল সমতা বা সাম্য। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অংশে মর্যাদা ও সুযোগ সুবিধার সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সাম্যের মূল্যবোধকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারায় সাম্যের অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 14 নম্বর ধারায় বলা হয়েছে, ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতার অধিকার থেকে বঞ্চিত করবে না। 15 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান সামাজিক প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 16 নম্বর ধারায় সরকারি চাকুরি বা পদে নিয়োগের ব্যাপারে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান, বাসস্থান নির্বিশেষে সব নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে। 18 নম্বর ধারায় কৃত্রিম বিভেদমূলক উপাধি প্রদানের ব্যবস্থাকে বিলুপ্ত করা হয়েছে। এছাড়াও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিতে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধান রাষ্ট্রকে কিছু নির্দেশ দিয়েছে, যেমন সম কাজের জন্য নারী পুরুষের সমান বেতনের অধিকার। রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার জন্য সংবিধানের 325 এবং 326 নম্বর ধারায় জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী নির্ধন নির্বিশেষে সর্বজনীন ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাম্য প্রতিষ্ঠার উপরেই কোনো রাষ্ট্রের সার্বিক উন্নতি নির্ভর করে। বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক সাম্য প্রতিষ্ঠা প্রগতিশীলতার অন্যতম মানদণ্ড। সাম্যের মূল্যবোধটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর মূল্যবোধ, সৌভ্রাতৃত্ব বা ফ্রেটার্নিটি। ইংরেজি ফ্রেটার্নিটি শব্দের বাংলা প্রতিশব্দ হিসাবে সৌভ্রাতৃত্ব কথাটি প্রচলিত। ফ্রেটার্নিটি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ ফ্রেটার থেকে, যার অর্থ ব্রাদার বা ভাই। পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র ভারতবর্ষে বিচিত্র জাতি ধর্মের মানুষ বসবাস করে, তাই সৌভ্রাতৃত্বের মূল্যবোধ এখানে বেশি প্রয়োজন। সেই কারণে সংবিধানের প্রস্তাবনায় এই মূল্যবোধটির কথা যেমন বলা হয়েছে, তেমনি এই প্রসঙ্গে সংবিধানের 42তম সংশোধনীর সময় সংহতি শব্দটিকে প্রস্তাবনা অংশে যুক্ত করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের জন্য সংবিধানের 3য় অধ্যায়ে যে মৌলিক অধিকারগুলির কথা বলা হয়েছে এবং 4র্থ অংশে যে নির্দেশমূলক নীতির কথা বলা হয়েছে, তার মূল উদ্দেশ্য হল সৌভ্রাতৃত্বের প্রসার ঘটানো। এই সৌভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার জন্যই সংবিধানের 4 অংশে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন এবং সংরক্ষণ করাকে অন্যতম মৌলিক কর্তব্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এইভাবেই সংবিধানের বিভিন্ন স্থানে সৌভ্রাতৃত্বের মূল্যবোধটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব এই মূল্যবোধগুলির যদি সার্বিক প্রতিষ্ঠা ঘটে, তবেই দেশের ঐক্য ও প্রগতি সম্ভব। তাই এই সবগুলি মূল্যবোধ একত্রিত করে নিয়েই ভারতবর্ষের সংবিধান এবং রাষ্ট্রীয় আদর্শ গড়ে উঠেছে। আমরা আমাদের আলোচনাকে এখানেই শেষ করতে পারি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।